হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু TWS একাডেমি। ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস আলোচনা করব তোমাদের সাথে। জিকে জিএসের আমরা দুর্দান্ত প্র্যাকটিস করছি, তো যে সমস্ত স্টুডেন্টরা যুক্ত হচ্ছে সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করে দিতে এবং আমাদের সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটোকে কিন্তু ফলো করতে পারো তোমরা। অবশ্যই সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে। আর টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশন আমাদের ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেল, সেখানে যুক্ত থাকলে সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা প্রথমেই পেয়ে যাবে। সো শুরু করা যাক আজকে আমাদের পর্ব। আজকে আমাদের পর্বের প্রথম প্রশ্ন কি আছে সেটা দেখে নেব আমরা খুবই দ্রুত। তার আগে বলে রাখি অবশ্যই কিন্তু ক্লাসটি শেয়ার করতে ভুলবে না। সো প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছিলেন? প্রথম প্রশ্ন, লেটার্স ফ্রম ফাদার টু ডটার শীর্ষক বইটির লেখক কে? এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রন্থের মধ্যে পড়ে থাকে এবং আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই তোমার প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। লেটার্স ফ্রম ফাদার টু ডটার শীর্ষক গ্রন্থটির লেখক হচ্ছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। তো জওহরলাল নেহেরু এখানে সঠিক উত্তর আমরা করে ফেলবো। পরে দেখো, প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? দুর্দান্ত, এটাও একটা প্রশ্ন। ফিফা ফুটবল বিশ্বকাপ এটা প্রথম কবে খেলা হয়েছিল? ফিফা ফুটবল বিশ্বকাপ এটার সূচনা কবে হয় বা প্রথম কবে খেলা হয়? এটার সূচনা হয় 1930 সালে উরুগুয়েতে। এটার সূচনা হয়েছিল উরুগুয়েতে, এটার কিন্তু প্রথম সূচনা হয়েছিল। তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ, 1930 সালে উরুগুয়ে। এরপরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ আরো কয়েকটা জিনিস মনে রাখতে হয় ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। ফিফা ওয়ার্ল্ড কাপের প্রথম প্রথম বিজেতা কে ছিল? প্রথম বিজেতা কে ছিল এই ফিফা ওয়ার্ল্ড কাপের? মনে রাখবে, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম জিতেছিল উরুগুয়ে দেশ, অর্থাৎ যে দেশ আয়োজন করেছিল সেই দেশ কিন্তু প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। এরপরে দেখো, খুবই ইম্পর্টেন্টলি, এটা সর্বশেষ কবে খেলা হয়েছিল? এটা শেষ খেলা হয় 2022 সালে। প্রতি 4 বছর অন্তর এটা খেলা হয়। 2022 সালে আয়োজক কারা ছিল? প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। 2022 সালে আয়োজক ছিল কোন দেশ? 2022 সালে আয়োজক ছিল কাতার। আচ্ছা, চ্যাম্পিয়ন হয়েছিল কারা? চ্যাম্পিয়ন বা জয়ী হয় কারা? চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা। এই আর্জেন্টিনা 3বার তারা বিশ্বকাপ জিতেছে। আর প্রথম যে ফিফা ফুটবল বিশ্বকাপ হয়েছিল 1930 সালে, সেখানে আর্জেন্টিনা উরুগুয়ের সাথে ফাইনালে খেলেছিল এবং রানার্স আপ হয়েছিল। উরুগুয়ে চ্যাম্পিয়ন হয় প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপের, আর রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা। 2022 সালে সর্বশেষ ফিফা ফুটবল বিশ্বকাপটি খেলা হয় ফাইনাল ফ্রান্স এবং আর্জেন্টিনার মধ্যে, যেখানে আর্জেন্টিনা তাদের তৃতীয়বারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপ জেতেন। এছাড়া আরো প্রশ্ন হয় এখান থেকে, সবচেয়ে বেশিবার কারা জিতেছে? সবচেয়ে বেশিবার কারা এই ফুটবল বিশ্বকাপ জিতেছে? মনে রাখবে, ব্রাজিল হচ্ছে ব্রাজিল হচ্ছে সর্ব সফল দেশ। কোন দেশ সবচেয়ে সফল দেশ? ব্রাজিল হচ্ছে সবচেয়ে সফল দেশ। এই ফিফা ফুটবল বিশ্বকাপে 5বার তারা জয়ী হয়। 5বার তারা জয়ী হয়েছে এই বিশ্বকাপটা। গুড। নেক্সট দেখো, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার তে 0.25 মোল HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আয়তন কত? এসটিপিতে 0.25 মোল HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের এখানে আয়তন কত হবে? এটার উত্তর সকলে করে ফেলো। দেখো, 3 নম্বর প্রশ্ন এটা কিন্তু ক্যালকুলেশন ভিত্তিক প্রশ্ন। আমি এখানে উত্তরটা করে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশন করে নিও। 5.6 লিটার এখানে সঠিক উত্তর হবে। 0.25 মোল HCl এর আয়তন।
এরপরে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? ইন্টারেস্টিং একটা প্রশ্ন। সাহিত্য পুরস্কার, পুরস্কার বিভিন্ন ধরনের হয়, সাহিত্য ক্ষেত্রেও পুরস্কার দেয়া হয়। তো সাহিত্য ক্ষেত্রে বিভিন্ন পুরস্কার বা সম্মান প্রচলিত আছে, যার মধ্যে আছে তোমার সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার। আরও যদি দেখা যায় খুবই ইম্পর্টেন্টলি সরস্বতী সম্মান, ব্যাস সম্মান, এগুলো সব সাহিত্য ক্ষেত্রে দেয়া হয়। কিন্তু এর ভিতরে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সবচেয়ে সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার 1965 সালে, 1965 সালে এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রদান করা হয়। আচ্ছা, প্রথম প্রদান করা হয় এই পুরস্কারটি। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটার প্রথম প্রাপক কে ছিল? প্রথম প্রাপক যিনি ছিলেন তিনি কেরালার একজন মালায়ালাম লেখক, নাম হচ্ছে জি শঙ্কর কুরুপ। জি শঙ্কর কুরুপ তিনি প্রথম প্রাপক ছিলেন। খুবই ভালো কথা। এরপরে দেখো, খুবই ইম্পর্টেন্টলি আমি কিছু জিনিস তোমাদের এখানে লিখে দিতে চাই। 2024 সালে কারা প্রাপক ছিল এর? 2024 সালে দুজন প্রাপকের নাম আমরা পেয়ে থাকি। 2024 সালে প্রাপক ছিলেন বিখ্যাত গীতিকার এবং বিখ্যাত উর্দু কবি, নাম হচ্ছে গুলজার। গুলজার পেয়েছিলেন এই জ্ঞানপীঠ পুরস্কার। আচ্ছা, আর হচ্ছে পণ্ডিত রামভদ্রাচার্য, তিনিও পেয়েছিলেন। তো পণ্ডিত রামভদ্রাচার্য এবং কবি গুলজার, তারা দুজনে 2024 প্রাপক ছিল। এরপরে দেখো, সম্প্রতি 2025 সালেও এই পুরস্কারটি দেওয়া হয়েছে। তো 2025 সালে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছে জানো? 2025 সালে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন বি.কে. শুক্লা বা বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 2025 এটার প্রাপক। খুবই ইম্পর্টেন্ট, জেনে রাখবে এটা। বিনোদ কুমার শুক্লা হচ্ছে একজন ছত্তিশগড়ের হিন্দি লেখক। ইনি ছত্তিশগড় থেকে আসেন এবং ইনি কি লেখক? ইনি হচ্ছেন একজন হিন্দি ভাষার লেখক। গুড। সো আমরা এখান থেকে এটা জেনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট, 2025 কে এখানে সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পেয়েছেন। পরের প্রশ্ন দেখো এখান থেকে আমাদের, নিম্নের কোন রাজ্যটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই বর্তমানে? কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা মানে দেখো, রাজ্যের যে আইনসভা হয় সেই রাজ্য আইনসভার দুটি কক্ষ হয়। একটা হচ্ছে উচ্চ কক্ষ রাজ্য আইনসভার নাম তার হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ। আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। নিম্ন কক্ষটার নাম কি? নিম্ন কক্ষের নাম হচ্ছে বিধানসভা। সাধারণত বিধানসভা প্রতিটা রাজ্যেই আছে, কিন্তু বিধান পরিষদ সব রাজ্যে নেই। তো যে যে রাজ্যে বিধান পরিষদ আছে সেই সেই রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, আর যে যে রাজ্যে শুধুমাত্র বিধানসভা আছে সেই সেই রাজ্যে আমরা যদি দেখি এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে। যেমন পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি শুধুমাত্র কিন্তু বিধানসভা আছে, বিধান পরিষদ নেই। বিধান পরিষদ পশ্চিমবঙ্গে নেই বর্তমানে। তো আমরা পশ্চিমবঙ্গকে কি বলবো? এক কক্ষ বিশিষ্ট বা এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে। ওকে। সো বিধান পরিষদ কোন কোন রাজ্যে আছে বর্তমানে? 6টি রাজ্যে আছে। কি কি রাজ্য? 6টি রাজ্যের ভিতরে আমরা যদি দেখি, বিহার, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। মধ্যপ্রদেশে নেই এখানে। এছাড়া আর কোন কোন রাজ্যে আছে? আর আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে আছে, কর্ণাটকে আছে এবং আরেকটি হচ্ছে মহারাষ্ট্র। তো এই যে রাজ্যগুলো আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানা, এইগুলোতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা অথবা বিধান পরিষদের উপস্থিতি আমরা দেখতে পাই। নেক্সট দেখো, নাবার্ড এর মূল উদ্দেশ্য কি ছিল? নাবার্ডের মূল উদ্দেশ্য কি ছিল? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটার যদি ফুল ফর্ম তোমার জানা থাকে তাহলে একদমই কিন্তু তোমরা উত্তর করতে পারবে। একদমই সহজ
নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার মানে কি? কৃষি। আর রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে, রুরাল মানে কি? গ্রামীণ উন্নয়ন। রুরাল ডেভেলপমেন্ট গ্রামীণ উন্নয়ন, অর্থাৎ কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য এটা প্রতিষ্ঠিত হয়। তো কৃষি এখানে আমরা পাচ্ছি, গ্রামীণ উন্নয়নটা এখানে অপশানে নেই, তো কৃষিটাকে আমরা এখানে সঠিক উত্তর বেছে নেব। চলো, নাবার্ড থেকে দুটো প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায় আছে? নাবার্ডের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? এবং নাবার্ড প্রতিষ্ঠা হয় কবে? প্রতিষ্ঠা সাল। ঠিক আছে, নাবার্ডের প্রতিষ্ঠা সাল, নাবার্ডের প্রতিষ্ঠা সাল হচ্ছে 1982, 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠা হয়। নাবার্ড কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাইতে। মুম্বাইতে এর আমরা যদি দেখি সদর দপ্তর অবস্থিত আছে। চলো, এরপরে দেখো, হোয়াইট লাং ক্যান্সার কিসের কারণে হয়? কিসের কারণে হোয়াইট লাং ক্যান্সার হয়ে থাকে? ফুসফুসের সাদা ক্যান্সার বা যেটাকে আমরা হোয়াইট লাং ক্যান্সার বলছি, এটা কি কারণে হয়? অ্যাসবেস্ট, সিলিকা, পেপার নাকি নান? কিসের কারণে হয় এটা? অ্যাসবেস্ট নামক এক ধরনের ছোট্ট ছোট্ট কিন্তু তোমার হচ্ছে পদার্থের কারণে এই হোয়াইট লাং ক্যান্সারটা হয়। এটা সাধারণত যদি দেখো কার্পাস বয়ন শিল্পকেন্দ্র যেগুলি থাকে, কার্পাস ও পশম শিল্পকেন্দ্র, ওকে, কার্পাস এবং পশম শিল্প কেন্দ্র অঞ্চলে কিন্তু আমরা, অর্থাৎ যেখানে বস্ত্র, পশম এবং কার্পাস সাধারণত বস্ত্র তৈরিতে বেশি ব্যবহার করা হয়, তো এই সমস্ত স্থানে বা এখানে যারা কাজ করে থাকে তাদের এই ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু থাকে। এটা ডাইরেক্ট আমাদের ফুসফুসকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে থাকে। নেক্সট হচ্ছে 1906 সালে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমথনাথ মিত্র। এদের ভিতরে কে বন্দে মাতরম পত্রিকার প্রকাশক ছিলেন, যেটা 1906 সালে প্রকাশিত হয়েছিল? 1906 সালে প্রকাশিত হওয়া বন্দে মাতরম পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তিনি হচ্ছেন বিপিন চন্দ্র পাল। ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রায়াম্বল অনুসারে ভারত কি? ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রায়াম্বল, এটা সম্পর্কে ভারতকে, এটা থেকে আমরা ভারত সম্পর্কে কি জানতে পারি? ভারতকে এই প্রস্তাবনা বা প্রায়াম্বলে কি বলা হয়েছে? ভারতের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রায়াম্বল, সেখানে ভারতকে একটি সার্বভৌমিক, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র আমরা সঠিক উত্তর নেব। এছাড়া এর আগে সার্বভৌম কথাটা লেখা থাকলেও কিন্তু তোমরা সেটা সঠিক উত্তর করতে পারো। ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে পরিচিত। এখানে যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি মনে রাখবে, পরবর্তীতে যুক্ত হয়েছে। এইগুলি 1976, 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যুক্ত হয়। খুবই পরীক্ষায় আসে যে এই ধর্মনিরপেক্ষ শব্দগুলো কবে যুক্ত হয়েছিল, বা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ যুগল কবে ভারতের সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল? মনে রাখবে 1976-এ 42তম সংশোধনীর মাধ্যমে। ভালো। এবং এই প্রস্তাবনা বা প্রায়াম্বল এটা কিন্তু একবারই মাত্র সংশোধিত হয়েছে, সেটা এই বছরেই। কোন রাজ্যে চড়ক পুজো পালিত হয়? চড়ক পুজো কোথায় পালিত হয়? চলো, এটা আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখন এই এপ্রিল মাসের দিকেই কিন্তু চড়ক পুজো হয়ে থাকে, তাই না? তো এই যে চড়ক পুজো আমাদের ভারতের কোন রাজ্যে আমরা দেখতে পাই? এটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই সমস্ত অঞ্চল আমরা দেখতে পাই সাধারণত এই চড়ক পুজো। একটা হিন্দু একটা উৎসব, হিন্দু একটা ফেস্টিভ্যালের মধ্যে পড়ে থাকে। চড়ক পুজোটা চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়, চৈত্র মাসের শেষে পালিত হয় চড়ক পুজো।
গুড। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কে? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটার উত্তর সকলে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবে না। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত ছিলেন? নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের ভারতের যে কোনো জায়গায় বসতি স্থাপনের অধিকার দেয়া হয়েছে? ভারতের সংবিধানের একটা ধারায় যে কোনো স্থানে বসতি স্থাপনের অধিকার ভারতের নাগরিকরা পেয়েছেন, সেটা কোথায়? বলো সকলে, এটার উত্তর কি হবে? এটা আছে কোথায়? এটা আমরা পাবো 19 নম্বর ধারায়, ভারতের সংবিধানের 19 নম্বর ধারাতে। এটা একটা স্বাধীনতার অধিকার। এখানে 6টি স্বাধীনতার অধিকার আছে ভারতের সংবিধানে। ভারতের সংবিধানে এখানে কতগুলি স্বাধীনতার অধিকার আছে? 6টি সাংবিধানিক অধিকার এখানে কিন্তু আছে। কি কি? একটা আমি এখানে লিখে দিলাম, বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ শান্তিপূর্ণ ভাবে সমবেত হওয়ার অধিকার, কোথাও তুমি শান্তিপূর্ণভাবে সমবেত হতে পারবে বা মিটিং মিছিল করতে পারবে, ঠিক আছে? এছাড়া আর কি অধিকার আছে এখানে? সভা সমিতি গঠনের অধিকার, এটাও একটা কিন্তু 19 নম্বর ধারার স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে সর্বত্র চলাফেরা করার অধিকার, সর্বত্র চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো স্থানে চলাফেরা করার অধিকার। এবং আরো একটা, যদি এখানে 4টি হলো, আরেকটি হচ্ছে তোমার এই বসতি স্থাপনের অধিকার, আমি লিখে দিই, বসতি স্থাপনের অধিকার একটা হলো। আরেকটি হচ্ছে পেশা অবলম্বন, যে কোনো ধরনের পেশা তুমি অবলম্বন করতে পারবে, এটা তোমার একটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে বা একটা স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? পেশা পেশা অবলম্বন, যে কোনো ধরনের পেশা তুমি কিন্তু সাথে যুক্ত হতে পারো। এইটা 6টি হচ্ছে ভারতের সংবিধানের সাধারণত 6 প্রকারের স্বাধীনতার অধিকারের মধ্যে পড়ে থাকে, যেগুলো 19 নম্বর ধারায় আছে। কোন নৃত্যে অঙ্গিকা বা শরীরের অভিব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ? এখানে কিছু নৃত্যের নাম দেওয়া আছে, সবগুলোই ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে থাকে। তো কোন শাস্ত্রীয় নৃত্যে অঙ্গিকা বা শরীরের অঙ্গিকা বা যেটাকে আমরা বলছি শরীরের অভিব্যক্তি বেশি গুরুত্বপূর্ণ? কোথায় গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে ওড়িশি নৃত্য, যেটা একটা ওড়িশা রাজ্যের শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে থাকে। এটা কিন্তু অঙ্গিকা এবং শরীরের অভিব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমাদের যেটা পরের প্রশ্ন, কোনটি পানিবাহিত রোগ নয়? পানি মানে হচ্ছে জলবাহিত, জল বা পানিবাহিত রোগ নয় এখানে কোনটি? কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হেপাটাইটিস এ, এর ভিতরে কোনটি পানিবাহিত রোগ নয়? উত্তরটা কি হবে? পানিবাহিত রোগ নয় এখানে ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কিভাবে ছড়ায়? মশার মাধ্যমে ছড়ায়, মশার দ্বারা এটা ছড়ায়। ওকে, তো এটা জলের দ্বারা কিন্তু ছড়ায় না, জলবাহিত রোগ নয়। এছাড়া কলেরা, টাইফয়েড বা হেপাটাইটিসটাও কিন্তু জলের দ্বারা ছড়ায়, দূষিত জল পান করার কারণে কিন্তু হেপাটাইটিস এ রোগটা হয়ে থাকে। কাকে পোর্টফোলিও সিস্টেম মাফ করবে, ভারতে পোর্টফোলিও সিস্টেম প্রবর্তন করেন লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডাফরিন, লর্ড রিডিং? কে ভারতে পোর্টফোলিও সিস্টেম প্রবর্তন করেছিলেন? ভারতে পোর্টফোলিও সিস্টেম চালু করেছিলেন যিনি, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, ভারতের প্রথম ভাইসরয় তিনি ছিলেন। ওকে, এরপরে দেখো আমাদের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি, এটা আমরা সকলেই জানি। তো এটি এটি কোন রাজ্যে বিস্তৃত নেই?
এখানে কোন কথাটা হবে, কোন রাজ্যে বিস্তৃত নেই এই দাক্ষিণাত্য মালভূমিটি? মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক, তেলেঙ্গানা। সঠিক উত্তর কোনটি হবে? কোন রাজ্যে বিস্তৃত নেই এই দাক্ষিণাত্য মালভূমি? ভারতের সব থেকে বড় মালভূমি দাক্ষিণাত্য মালভূমি, তাই না? সো দাক্ষিণাত্য মালভূমি আমরা যদি দেখি, এটা ভারতের পশ্চিম এবং মধ্য আহ, ভারত, দক্ষিণ ভারতের বিশেষ কিছু অঞ্চল জুড়ে বিস্তৃত আছে। এর ভিতরে মহারাষ্ট্র, তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু অংশ, মধ্যপ্রদেশ, ঠিক আছে, তারপরে কর্ণাটক, তেলেঙ্গানা, কেরালা, এই অঞ্চলগুলো কিন্তু এসে থাকে। বিহার এখানে পড়ে না। বিহারটা কিন্তু মালভূমি অঞ্চলের রিজনের ভিতরে পড়ে না, বিহারটা হচ্ছে সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে। গঙ্গা নদী এখান দিয়ে প্রবাহিত হয়েছে, গঙ্গা ছাড়াও বিভিন্ন তোমার হচ্ছে নদ নদী এখানে প্রবাহিত হয়েছে, কোশি, গন্ডক, বিভিন্ন নদ নদী প্রবাহিত হয়েছে, এখানে কিন্তু সমভূমি আছে। তো বিহারটা এখানে আমরা যদি দেখি দাক্ষিণাত্য রিজনের মধ্যে আসে না। যারা একদমই বেসিক থেকে চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমাদের ফাউন্ডেশন 5.0 ব্যাচ চলে এসেছে। তোমরা এখানে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরি প্রিপারেশন নিতে পারবে। বেস্ট কোয়ালিটির ক্লাস আমাদের টিচাররা তোমাদের জন্য প্রোভাইড করবে। তার জন্য অবশ্যই TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজই সেখানে অ্যাডমিশন নাও। সোম থেকে শনি প্রতিদিন তোমরা ক্লাস পাবে। আরও ডিটেলস জানতে অবশ্যই তোমরা আমাদের TWS একাডেমি অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে নিজেরা জানতে পারো। নেক্সট আমাদের প্রশ্ন, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? দ্রুত, আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়ে থাকে? এটা পালিত হয়ে থাকে 12ই মে। গ্রিন হাউস প্রভাব বৃদ্ধির কারণ, গ্রিন হাউস এটা কেন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস কেন বৃদ্ধি পাচ্ছে বা গ্রিন হাউসের প্রভাব কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে? অরণ্য ছেদন, দ্রুত শিল্পায়ন, শহর স্থাপন, নাকি উপরের সবগুলি? কি কারণ, এটার পিছনে কারণ কি, আসল কারণ কি? গ্রিন হাউস বৃদ্ধির আসল কারণ উপরের সবগুলিই এখানে হবে। অরণ্যছেদন, গাছ কেটে ফেলা, দ্রুত শিল্পায়ন এবং শহর স্থাপন, এটা কিন্তু গ্রিন হাউসের মানে মুখ্য মুখ্য কিন্তু কজেসের মধ্যে পড়ে থাকে। হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় আছে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষার জন্য। হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় আছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। সো হু এর সদর দপ্তর কোথায়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সম্পর্কে তোমরা কি কি জানো একটু কমেন্ট করে জানাতে পারো। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠা হয়? ইম্পর্টেন্ট এটা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আর কি কি আসতে পারে প্রশ্ন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট। কোথায় সদর দপ্তর আছে? ইত্যাদি। সো হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে অবস্থিত আছে, যেটা সুইজারল্যান্ডের একটি শহর। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠা কবে হয় বলো তো দেখি? প্রতিষ্ঠা হয়েছিল 1948, 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এবং কোন দিনে, দিনটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এটা 7ই এপ্রিল, 7ই এপ্রিল প্রতিষ্ঠা হয়। আর 7ই এপ্রিল এই দিনটাতে, ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস তোমাদের বলে রাখি, এই দিনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে, বা আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়ে থাকে? সো এটা পালন করা হয় 7ই এপ্রিল পালন করা হয়ে থাকে, কারণ এই দিনে হুও প্রতিষ্ঠা হয়। কোভিড-19 ভাইরাসের বৈজ্ঞানিক নাম কি ছিল? কোভিড-19 বৈজ্ঞানিক নাম কি ছিল? কোভিড-19 ভাইরাস বা করোনা ভাইরাস এর বৈজ্ঞানিক নাম কি? হু এর দ্বারা এটার নামকরণ করা হয়েছিল। কোভিড-19 বৈজ্ঞানিক নাম রাখা হয় সার্স কোভ 2, অর্থাৎ SARS-CoV-2, এটা হচ্ছে এর বৈজ্ঞানিক নাম। নেক্সট আমাদের প্রশ্ন কি দেখো, স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত?
ওকে, স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি এটা অবস্থিত আছে ভারতে। সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, সর্দার বল্লভভাই প্যাটেলের প্যাটেলের মূর্তি। সো এটা হচ্ছে আমাদের ভারতের তথা পুরো বিশ্বের ভিতরে সবচেয়ে উঁচু মূর্তি। 182 মিটার এটার উচ্চতা। পুরো বিশ্বের মধ্যে সবথেকে উঁচু মূর্তি। এটা ভারতের গুজরাট রাজ্যে নর্মদা নদীর তীরে অবস্থিত আছে। গুজরাট রাজ্যে কোথায় আছে? নর্মদা নদীর তীরে অবস্থিত আছে। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম নদী কোনটি? ভারতের বৃহত্তম নদী আয়তনের দিক থেকে কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম নদী হচ্ছে ব্রহ্মপুত্র, ভারতের বৃহত্তম নদী। অর্থ বিষয়ক বিল রাজ্যসভায় কতদিন রাখা যায়? অর্থ বিল রাজ্যসভায় কতদিন রাখা যেতে পারে? অর্থ বিল সাধারণত লোকসভায় উত্থাপিত হয় এবং অর্থ বিল রাজ্যসভায় 14 দিন কিন্তু থাকতে পারে। 14 দিন ইজ রাইট অ্যান্সার। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্ট বিশ্বের বিশ্বের উচ্চতম শিখর। বিশ্বের উচ্চতম শৃঙ্গ বা উচ্চতম শিখর, যেটা হিমালয় পর্বতমালাতে অবস্থিত। নেপাল দেশের মধ্যে এটা পড়ে থাকে। নেপাল দেশে অবস্থিত আছে এবং নেপালে এটাকে সাগর মাথা বলা হয়ে থাকে। সাগর মাথা এটা কোথায় নাম? সাগর মাথা হচ্ছে নেপালে এর নাম। সো এটার উচ্চতা কত? 8848.86 মিটার এটার উচ্চতা, সঠিক উচ্চতা। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এর মধ্যে ভারতের কোন ভাইসরয় আগস্ট প্রস্তাব নামের ঘোষণাটি করেন? আগস্ট প্রস্তাব এটার ঘোষণা কে দিয়েছিলেন? আগস্ট প্রস্তাব বা আগস্ট অফার এটা কে দিয়েছিলেন? আগস্ট প্রস্তাবটা দিয়েছিলেন তিনি হচ্ছেন লর্ড লিনলিথগো। 1940 সালে 1940 সালে আগস্ট প্রস্তাবটা কিন্তু উত্থাপন করা হয় লর্ড লিনলিথগোর দ্বারা। এরপরে হচ্ছে আমাদের কোনটি অ্যান্টিবায়োটিক নয়? নেক্সট আমাদের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন সেশনের। কোনটি অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় না বা অ্যান্টিবায়োটিক নয়? সেটা হচ্ছে অ্যাসপিরিন। এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক নয়। অ্যাসপিরিনকে আমরা রাসায়নিকভাবে বলে থাকি সাধারণত অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড। অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস অ্যাসপিরিনের রাসায়নিক নাম। এটা ঔষধ হিসাবে ব্যবহার করা হয়। এই হচ্ছে আজকে সেশন, এখানে শেষ করব। ভালো থাকবে সকলে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।